সাব্বিরের কথায় জ্যোতি আর নৈশি মুখ টিপে হেসে ফেলল। সার্জিম নির্বিকার বসে আছে একপাশে। আন্দালিবের মনে মনে প্রচণ্ড রাগ হলো, ওদের সাথে এসে উড়িয়ে দিল ব্যাপারটা। একটা সময় পর্যন্ত সাব্বির প্রচণ্ড সম্মান করত আন্দালিবকে। বলতে গেলে নিজের ভাই আর আন্দালিবের মধ্যে পার্থক্য করেনি কখনো। কিন্তু এখন, বিশেষ করে সেদিন ওভাবে নৈশিকে ডেকে নিয়ে প্রপোজ করার পরে এবং আন্দালিবের পরবর্তী কার্যকলাপ দেখার পরে, সেই সম্মানটা এখন আর আসে না। সাব্বিরের কথাতেই আড্ডায় কিছুটা ভাটা পড়ল বোধ হয়। এর মধ্যে উঠে দাঁড়ালো নৈশি। অনেক রাত হলো, আমি আসলে খুব টায়ার্ড, ঘুমোবো এখন। ইউ গাইস প্লিজ ক্যারি অন। যদি এত রাতে আমি আর বাড়ি যেতে হবে না তোমায়, তুমি আজ আমার সাথেই থেকে যাও। আন্দালিবও উঠে দাঁড়ালো এবার। যার জন্য এখানে আসা সেই যখন চলে যাচ্ছে, তার মানে থাকার আর কোনো মানেই হয় না। আমিও উঠছি তাহলে। মনের কথা মানুষ কানে শুনতে পায় না, ওরাও তাই। সাব্বিরকে উদ্দেশ্য করে আন্দালিবের মনে মনে উচ্চারণ করা বিশ্রী গালিগুলো শুনতে পেল না। এখনো ধৈর্য ধরে আছে আন্দালিব। কিন্তু এত কিছুর পরেও যদি নৈশি বিয়েতে রাজি না হয়, তাহলে বাধ্য হয়ে নিজের স্বরূপে ফিরে আসতে হবে। মনে মনে নানান শখ কষে বাসার বাইরে পা রাখলো আন্দালিব। লাল বেনারসি পরে বসে আছে নৈশি। চারদিকে উল্লাস, বর এসেছে। নৈশির বুকের ভেতরটা টিপ টিপ করে উঠল। আন্দালিব এসে গেছে। ও উঠে দাঁড়িয়ে জানলার পাশ থেকে উঁকি দিল নিজের সবচেয়ে কাছের মানুষটিকে দেখার জন্য। বাইরে তাকে চমকে গেল। আন্দালিব কোথায়? বর বেশি তো বসে আছে সার্জিম। নৈশি এক লাফে উঠে বসলো বিছানায়। এ তো জীবন্ত স্বপ্ন মনে হচ্ছিল, যেন একেবারে বাস্তব। এত বছর পর সার্জিম কেন আবার স্বপ্নে এলো? তাহলে কি সেই কি টিনেজার বয়সের ইনফ্যাচুয়েশন এখনো রয়ে গেছে, নাকি সেটা ইনফ্যাচুয়েশনের চেয়ে বেশি কিছু ছিল? একটা সময় ছিল যখন সার্জিম এভাবেই স্বপ্নে আসতো। কত বয়স ছিল তখন? 14 কিংবা 15 হবে হয়তো। সাব্বির আর খালামন্দির সাথে গল্প হতো রোজ। কথায় কথায় মাঝে মধ্যে সার্জিমের নামটা উঠে আসতো। সার্জিমের সাথে কথা বলা, ওর কণ্ঠস্বর শোনার অদম্য একটা ইচ্ছে তৈরি হয়েছিল নৈশির মনে তখন থেকেই। এই ইচ্ছেটাই কেমন যেন একটা ভালো লাগায় বদলে গেল। মাঝে মধ্যেই স্বপ্নে আসতে শুরু করলো সার্জিম। এর মধ্যে কয়েকটা বছর কাটল। নৈশির মধ্যে ম্যাচিউরিটি এলো আস্তে আস্তে। যেহেতু সার্জিম তখনও ধরাছোঁয়ার বাইরে, তাই নিজের মতো করেই একটা ব্যাখ্যা দাঁড় করালো নৈশি। সার্জিমের প্রতি ওর অনুভূতি শুধুই একটা কিশোরী বয়সের আবেগ। এতদিন এটাই মনে প্রাণে বিশ্বাস করে এসেছ। অথচ আজ আবার স্বপ্নটা দেখার পর সব কেমন উলটপালট লাগছে। বিছানা ছেড়ে উঠে ব্যালকনির দিকে এগিয়ে গেল নৈশি। সেই বিকেলে ভাতঘুম দিয়েছিল। এর মধ্যে সন্ধ্যা গড়িয়ে রাতও নেমে এলো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভেজে সামনের কিছুই দেখা যাচ্ছে না স্পষ্ট। সে দরজায় কড়া নাড়ছে, অথচ এই অসময় বৃষ্টি। কি যে সুন্দর একটা পরিবেশ। মন স্থির থাকলে নৈশি হয়তো প্রিয় কোনো কবিতার 2 লাইন আওড়ে নিত এখন আপন মনে। কিন্তু ওর মন মেজাজ এখন যথেষ্ট বিক্ষিপ্ত। একে তো আন্দালিব সম্পর্কে কোনো আপডেট পাওয়া যায়নি এখনো। তার উপর আবার সার্জিমের নাম ধরে একটা পোকা মস্তিষ্কে কুটকুট করে চলেছে অবিরত। খুব বেশি কিছু ভাবার আর সময় পেল না নৈশি। তার আগেই মোবাইলের রিংটোন ভেসে এলো ওর কানে। নৈশি রুমের মধ্যে গিয়ে মোবাইল হাতে নিল। আননোন নাম্বার। রিসিভ করে সালাম দিতেই লোকটা সালামের জবাব দিল। তারপর বলল, চিনতে পারছেন আমাকে? সেই যে দোকানদার বলেছিলেন সাদা স্টিকার লাগানো গাড়িটা এলে যেন আপনাকে জানাই। গাড়িটা সম্ভবত অনেকক্ষণ আগে এসে থামেছে রাস্তার অপোজিটে। এতক্ষণ বেশি বৃষ্টি হওয়ায় স্পষ্ট খেয়াল করিনি, এইমাত্র দেখার পর আপনাকে জানালাম। নৈশি তড়িঘড়ি করে বলল। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। ফোন রেখে চট করে খাটের ওপর থেকে ওড়না টেনে নিল নৈশি। আফরোজা বেগম রুমের সামনে এসে বলল, আমি একটু বের হচ্ছি খালামণি, ফিরে এসে তোমায় বিস্তারিত বলবো। আফরোজা বেগম কিছু বলতে যাবেন, তার আগেই ও বের হয়ে গেল বাসা থেকে। রায়হানদের বাসার সামনে গিয়ে মনে হলো অনেক বড় ভুল হয়ে গেছে। এখন বাসার মধ্যে ঢুকবে কিভাবে? বেল বাজাতে গেলে তো আন্দালিব সতর্ক হয়ে যাবে। আনমনে দরজার হাত রাখলো নৈশি এবং অবাক হয়ে খেয়াল করলো দরজা লক করা হয়নি। ভাগ্য আজ সুপ্রসন্ন বলতে হবে। নৈশির সামনে অনেক বড় একটা তিক্ত নোংরা সত্যি উন্মোচিত হবে বলে বোধহয় দরজা আনলক ছিল।
কে জানে, হয়তো তাড়াহুড়োয় ভালো করে দরজা লক করা হয়নি, অথবা হতে পারে দরজা লক করার খুব একটা জরুরি মনে করেনি। এই ঝড় বৃষ্টির মধ্যে এত রাতে কেই বা আসবে? কিংবা দুজনের শরীরই ক্ষুধা মেটানোর তারা এতটাই বেশি ছিল যে ওদিকে খেয়াল করার সময় পায়নি। অবশেষে সেই সত্যিটার একেবারে মুখোমুখি দাঁড়ালো নৈশি। মনে মনে যেটা ভেবেছিল সেটাই তবে সত্যি ছিল। বেডরুমে খাটের উপরে যে দুজন মানুষ আদিম বন উল্লাসে মেতেছে, এদের দুজনকেই নৈশি চেনে। একজন আন্দালিফ, সে আন্দালিফ যে তার দিনরাত এক করে দিচ্ছে নৈশিকে পাওয়ার জন্য। যে আন্দালিফ বলেছিল তার জীবনে নৈশি প্রথম নারী এবং নৈশি হবে শেষ। অথচ এখন কত সুন্দর সে অবদাহন করছে অন্য কোনো নারীর গভীরতায়। এ তো গেল আন্দালিবের অধ্যায়, কিন্তু রুবিনা ভাবে সেও তো কোনো পুরুষের পরম আরাধনার প্রাপ্তি। সে কিভাবে পারলো রায়হান ভাইয়ের মতো একজন মানুষকে এত বিশ্রীভাবে ঠকাতে? জ্যোতির কাছে সবই শুনেছিল নৈশি। রুবিনা কখনো মা হতে পারবে না জেনেও রায়হান কি যত্নে আগলে রেখেছিল তাকে। একমাত্র ছেলে হওয়ায় রায়হানের বাবা মাও চেয়েছিল বংশ রক্ষার্থে রায়হানের দ্বিতীয় বিয়ে দিতে, কিন্তু শুধু রুবিনা কষ্ট পাবে বলে রায়হান রাজি হয়নি কখনো। গত 2 বছর যাবৎ রাগ করে রায়হানের বাবা মা যোগাযোগ করে না ওর সাথে, তবুও রায়হান টলেনি। এত সম্মান, এত ভালোবাসার এই তবে প্রতিদান? ঘৃণায় গা গুলিয়ে উঠল নৈশির। কিছুক্ষণ এই দৃশ্য চোখের সামনে দেখার পর আর সহ্য করতে পারল না ও। যেমন নিঃশব্দে বাসার ভেতরে ঢুকেছিল ঠিক সেভাবেই বের হয়ে গেল। নিজেদের নিয়ে ব্যস্ত থাকা দুজন মানুষ তৃতীয় ব্যক্তির আগমনটুকু আজ করতেও পারল না। সত্যি বাহ্যিকভাবে দেখলে চারপাশের মানুষগুলোকে কত সুন্দর মনে হয়, কিন্তু তাদের ভেতরের রূপটা কতই না কুৎসিত হয়। আন্দালিবের মতো সদা হাস্যোজ্জ্বল একটা ছেলে যে এমন হতে পারে সেটা কি কেউ কল্পনাও করতে পারবে? রুবিনা ভাবির এই কদর্য চরিত্রের কথাই বা কে বিশ্বাস করবে? নৈশি বাসায় ফিরল কাক ভেজা হয়ে। দরজা খুলে আফরোজা বেগম ওকে ভেজা অবস্থায় দেখে থমকে উঠলেন। কি শুরু করেছিস বল তো? এভাবে কাউকে না জানিয়ে হুট করে বেরিয়ে গেলি, সাথে ছাতা আছে অথচ এসেছিস ভিজে ভিজে। ও বাসা থেকে নৈশি বের হয়ে এসেছিল ঘোরের মধ্যে। ছাতা খোলার কথা মাথাতেই ছিল না, খালার কথাও কানে তুলল না ও। ভেজা অবস্থাতেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আফরোজা বেগমকে। এবার তিনি নরম হলেন কিছুটা। কি হয়েছে রে তোর? মন খারাপ? একদমই না, বরং ভালো লাগছে। বিশ্রীভাবে ফেসে যেতে যেতেও বেঁচে গেলাম খালামণি। আল্লাহ আমায় অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। খারাপ যেটুকু লাগছে সেটা নিজের জন্য নয়, আরেকজনের জন্য। আরেকজন শব্দটা বলতেই নৈশির মনে রায়হানের হাসি খুশি মুখটা ভেসে উঠল। বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কি বলছিস? তোর কথার আগামাথা তো কিছুই বুঝতে পারছি না। কি সব বলছিস? সব বুঝবে, কয়েকটা দিন সময় দাও। হাতের পুতুলটাকে আরো কিছুদিন না চাই, তারপর বলবো সব। রুমে ফিরে চেঞ্জ করে বিছানায় আরাম করে বসলো নৈশি। ওর মনে হচ্ছিল হঠাৎ করে অনেক বড় একটা বোঝা নেমে গেল মাথার উপর থেকে। আন্দালিবের এই রূপটা চোখের সামনে না এলে অনেক কিছুই অজানা থেকে যেত। এই চরিত্রহীন লম্পটটাও কি বিয়ের প্রস্তাব দিয়েছিল? এইসব ভাবতেও কক ঘিন ঘিন করছিল নৈশির। আন্দালিব যে অন্যায়টা ওর সাথে করতে যাচ্ছিল সেটা মনে করে নৈশির ক্রোধ বাড়ছিল। আন্দালিবকে একটা উচিত শিক্ষা দেওয়ার লোভ কিছুতেই সামলাতে পারছিল না নৈশি। আপাতত না হয় দেখা যাক আন্দালিব কত দূর যেতে পারে। আন্দালিবের সাথে নৈশির আবার দেখা হলো 2 দিন পর। আন্দালিবই ফোন করে দেখা করতে চাইল, নৈশি রাজি হয়ে গেল। কাছাকাছি একটা কফি শপে বসলো ওরা। আন্দালিব বোধ হয় কিছুটা অধৈর্য হয়ে পড়ছে। ওর কণ্ঠস্বর শুনে অন্তত তাই মনে হলো নৈশির। নৈশি, আর কতক্ষণ অপেক্ষা করাবে আমাকে বলো তো? আর কত জানি বাকি আমার আর কত জানা বাকি আমার সম্পর্কে? হঠাৎ এই প্রশ্ন? এই প্রশ্ন কেন? এত জলদি ধৈর্যহারা হয়ে গেলেন? কিছুদিন আগেও না বললেন আমার জন্য অনন্তকাল অপেক্ষা করবেন? একদমই ধৈর্য হারা হয়নি, তবে তোমাকে পেতে বেকুল হয়ে আসছি। আমার বাসাটা তুমি না যাওয়া অবধি পূর্ণতা পাচ্ছে না। সে তো এতদিনও আমি ছিলাম না আপনার বাসায়।
এনিওয়ে, গত রবিবার যেদিন প্রচুর বৃষ্টি হলো সেদিন সন্ধ্যার পরে আপনি কোথায় ছিলেন? প্রশ্নটা শুনে আন্দালিব যে ঘাবড়ে গেছে প্রচণ্ড, সেটা ওর চেহারা দেখেই বোঝা গেল। যদিও নিজেকে স্মুথলি সামনে নিল। বাসাতেই ছিলাম। কেন বলো তো? না, হঠাৎ করে সেদিন মনে হলো আপনি আশেপাশে কোথাও আছেন, মিস করছিলাম খুব, সেই জন্যই মনে হচ্ছিল বোধ হয়। দেখছো তো, মনে মনে তুমি আমাকে ঠিকই মিস করতে শুরু করেছো। এখন মুখ ফুটে শুধু হ্যাঁ বলে দাও। তোমাকে কথা দিচ্ছি, দরকার পড়লে তোমার জন্য ব্রুশেরটা রান্না করে শিখবো। আন্দালিবের কদর্য চেহারাটা চোখের সামনে না দেখলে হয়তো আজকের আন্দালিবের করা রসিকতাটায় মন থেকে হেসে ফেলত নৈশে, কিন্তু এখন আর সেটা সম্ভব না। নৈশি বলল, আপনাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আন্দালিব ভাই, খুব শীঘ্রই সারপ্রাইজ পেতে চলেছেন আপনি। চাইলে আমাকে এর জন্য অগ্রিম কংগ্রাচুলেট করতে পারেন। আন্দালিব প্রসারিত হেসে বলল, ওকে, কংগ্রেচুলেশন নৈশি। সারপ্রাইজটা পাওয়ার জন্য আমি খুব এক্সাইটমেন্ট হয়ে থাকবো। নৈশি হাসলো শব্দ করে। আন্দালিব মুগ্ধ চোখে তাকিয়ে দেখলো তা চোখাচোখি হলো দুজনের। আজ আরও একটা ব্যাপার খোলাসা হয়ে গেল নৈশির কাছে। প্রশ্নটা নৈশির মনে অনেক আগেও একবার এসেছিল। সার্জিমদের বাসা থেকে বিদায় নেওয়ার সময় দরজার সামনে গিয়েও আবার পেছন ফিরে নৈশির দিকে তাকিয়েছিল আন্দালিব। নৈশি দেখছিল একজোড়া চোখ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে ওর দিকে, কিন্তু মুগ্ধতার সাথে আরও কিছু ছিল ওই চোখে। সেটা কি ছিল সেদিন না বুঝতে পারলেও আজ নৈশির কাছে স্পষ্ট সবটা। আন্দালিবের চোখে মুগ্ধতার পাশাপাশি ছিল লোভ। নোংরা চাহনি দিয়ে সে স্ক্যান করছিল নৈশিকে, এবং এই কাজটা সে এতটাই ধূর্ততার সাথে করছিল যে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ না করলে বোঝার উপায় নেই। সেদিন আন্দালিবের চরিত্রের এই জঘন্য রূপটা সম্পর্কে নৈশি জানত না বলেই ব্যাপারটা ভালোভাবে ধরতে পারেনি, কিন্তু আজ আন্দালিবের প্রত্যেকটা মুভমেন্ট নজরবন্দি করা পর নৈশির বোধগম্য হলো সবটা। এই যে আন্দালিব কফি মগ হাতে তুলে নিচ্ছে, সানগ্লাসটা একটু নাড়াচাড়া করছে, আঙ্গুল দিয়ে কিছুক্ষণ পর পর চুলকে ব্যাকব্রাশ করছে, এসব করতে করতেই ওর চোখ ঘুরে বেড়াচ্ছে নৈশির শরীরের নিষিদ্ধ স্থানগুলোতে। বিষয়টা বোঝার সাথে সাথে নৈশি উঠে দাঁড়ালো। আন্দালিব ভাই, অনেকটা সময় হয়ে গেছে, এবার ফেরা উচিত আমাদের। বাসায় ফিরে কতক্ষণ ঝিম মেরে বিছানায় বসে থাকলো নৈশি। আন্দালিবের সাথে দেখা করতে যাওয়াটা ভুলই হয়ে গেল বোধহয়। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল যত দ্রুত সম্ভব আন্দালিবের চ্যাপ্টারটা ক্লোজ করতে হবে। শুধু একবার তোমাকে ছুবো, ওই আনন্দে কেটে যাবে সহস্র জীবন। শুধু একবার তোমাকে ছুবো, অহংকারে মুছে যাবে সকল দীনতা। শুধু একবার তোমাকে ছোবো, স্পর্শ সুখে লেখা হবে অজস্র কবিতা। শুধু একবার তোমাকে ছোবো, শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ। শুধু একবার তোমাকে ছোবো, অমরত্ব বন্দি হবে হাতের মুঠোয়। শুধু একবার তোমাকে ছোবো, তারপর হব ইতিহাস। সার্জিম পেছনে নিশ্চুপ দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো নৈশির আবৃত্তি শুনছিল। কি চমৎকার! যতবার তোমার আবৃত্তি শুনি ততবারই তৃষ্ণা আরও বেড়ে যায়। হঠাৎ আন্দালিবের কণ্ঠস্বর শুনে নৈশি কিছুটা চমকে উঠল। আরও বড় চমকটা পেল ও পেছনে ফিরে আন্দালিব আর ওর মাঝামাঝি স্থানে সার্জিমকে দেখে। সার্জিম নৈশিকে ছাদে একা একা আবৃত্তি করতে দেখে পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু ওর পেছনে ঠিক কখন যে আন্দালিব এসে দাঁড়িয়েছে সেটাও দেখেনি। আন্দালিবকে দেখে ছাদের দরজা থেকেই আবার নিচের দিকে রওনা হলো সার্জিম। আন্দালিব বলল, সে কি, চলে যাচ্ছিস কেন? কাজ আছে, তোরা কথা বল, আমি আসছি। আন্দালিবও মনে মনে এটাই চাইছিল, নৈশির সাথে একা কিছুক্ষণ সময় কাটাতে। নৈশিও সে আসার করে বালি দিল। নিজেও শিরের দিকে এগোতে এগোতে বলল, আমি এখন বাসায় যাব। আন্দালিব ভাই, আপনিও চাইলে বাসায় আসতে পারেন। অগত্যা আন্দালিবকেও সাথেই যেতে হলো। যেতে যেতে প্রশ্ন করলো নৈশি, গতকাল তো ফোনে বলেছিলেন এক সপ্তাহের জন্য দেশের বাইরে যাচ্ছেন, আজ হঠাৎ এখানে? সার্জিম কল করে দাওয়াত করলো কাল। ওর প্রমোশনের উপলক্ষে আজ নাকি আয়োজন হচ্ছে রাতে, তাই দেশের বাইরে যাওয়াটা 2 দিন পিছিয়ে দিলাম। সত্যি রাতে ছোট্ট একটা ঘরোয়া আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
বাসার লোক আর বাইরের বলতে জ্যোতি, ওর মা বাবা আর রাইহান রুবিনাকে ইনভাইট করা হয়েছে। কিন্তু আন্দালিবকেও যে আসতে বলা হয়েছে সেটা নৈশি জানতো না। রাইহান আর রুবিনা এসে হাজির হলো সন্ধ্যার পরপরই। সেদিন রাতের পর আজ আবার রুবিনাকে দেখল নৈশি। রুবিনা হাসছে কথায় কথায়, আন্দালিবের সাথেও টুকটাক কথা বলছে, যার বেশিরভাগ কথাই ইঙ্গিতপূর্ণ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এদের দুজনের মধ্যে গোপন সম্পর্কটার কথা না জানলে সবারই এই কথাগুলো স্বাভাবিক বলে মনে হবে, অন্য আর ৫-১০টা ঠাট্টার মতো। রুবিনার কি একটা কথায় আন্দালিব বলে উঠল, এসব ব্যাপার না, আমি তো আপনার ছোট ভাইয়ের মতো, তাই না ভাবি? নৈশির গা ঘিন ঘিন করে উঠল এদের নোংরা কার্যকলাপ দেখে। গোপনে অবৈধ সম্পর্ক রেখে ওপরে ভাই বলে দাবি করছে আন্দালিব। এতটা কুৎসিত কোনো মানুষ হতে পারে? নৈশি আর ওখানে বসতে পারল না, উঠে নিচের রুমে চলে গেল। এবার একটা হ্যাস্তন্যস্ত না করলেই নয়। নিজেকে একটু ধাতস্থ করে নৈশি আবার গিয়ে বসল। রায়হান ওকে দেখে বলল, কি ব্যাপার নৌশি, তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? কোনো কিছু নিয়ে কি তুমি চিন্তিত? রাইহানের মুখটা হাসি হাসি। সেই মুখের দিকে তাকিয়ে নৈশির মায়া হলো খুব। সবটা জানার পর এই মুখে কি হাসি থাকবে? নৈশি মাথা নেড়ে বলল, না তো, আসলে কাজ করেছি তাই কিছুটা টায়ার্ড। তাই বলো, শুনেছি তুমি খুব ভালো আবৃত্তি করতে পারো, আমাদের একটা কবিতা শোনাবে? নৈশি স্মিত হেসে বলল। অবশ্যই, কেন নয়। সবই মনোযোগী শ্রোতা হয়ে বসল। নৈশি শুরু করলো বলা, অতটুকু চায়নি বালিকা, অত শোভা, অত স্বাধীনতা, চেয়েছিল আরো কিছু কম। আয়নার দ্বারে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর। চেয়েছিল মা বকুক, বাবা তার বেদনা দেখুক। অতটুকু চায়নি বালিকা, অত হই রই লোক, অত ভিড়, অত সমাগম। চেয়েছিল আরো কিছু কম। একটি জলের খনি, তাকে দিক তৃষ্ণা এক্ষুনি। চেয়েছিল একটা পুরুষ তাকে বলুক রমণী। সবাই একত্রে হাত দাঁড়িয়ে দিয়ে উঠল। রায়হান বলল, আমার জীবনে শোনা বেস্ট আবৃত্তি ছিল এটা। নৈশি সলজ্জিত হেসে বলল, এটা একটু বেশি হয়ে গেল না? একদমই না। এই সার্জিম শুন, এরপর থেকে প্রত্যেক সপ্তাহে তোদের বাসায় দাওয়াত করবি আমাকে, আমি নৌশির আবৃত্তি শুনতে আসবো। সার্জিম শব্দহীন হাসল, কিন্তু ওর তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি বারবার নৈশির দিকে চলে যাচ্ছিল। কয়েকদিনে কিছু একটা চেঞ্জ এসেছে নৈশির মধ্যে, কিন্তু সেটা কি? আড্ডার আসর ভাঙলো এক সময়, যে যার গন্তব্যে রওনা হলো। সবাইকে বিদায় দিয়ে সাব্বির দরজা লক করে শুতে চলে গেল। নৈশিও উঠতে যাচ্ছিল কেবল, সারা আড্ডায় চুপ করে থাকা সার্জিম কথা বলে উঠল এবার, নৈশি, তুমি কি খুব বেশি ক্লান্ত? নইলে কিছুক্ষণ কথা বলতাম তোমার সাথে। এখন একদমই টায়ার্ড লাগছে না, আপনি বলুন। তুমি কোনো বিষয় নিয়ে আপসেট, কেমন যেন অন্যরকম মনে হচ্ছে তোমাকে। কিছু মনে করো না, ছোট খালাম্মার খালার অবর্তমানে আপাতত মা এবং আমরাই তোমার অভিভাবক এবং আপনজন। সে অধিকার থেকে জিজ্ঞেস করছে। সার্জিমের জিজ্ঞাসা শুনে অপলক ওর দিকে কতক্ষণ তাকিয়ে থাকলো নৈশি। সার্জিম কিছুটা অপ্রস্তুত স্বরে বলল, এনি প্রবলেম? আপনি আমাকে বিয়ে করবেন? নৈশির অকপট আবদার ছোটখাটো একটা বজ্রপাত হলো বোধ হয়। সার্জিম বলল, আমি তোমার কথা ঠিক বলছিলাম না। নৈশির সহজ স্বাভাবিক উত্তর, যেই কথাটা সবার শেষে বলা উচিত ছিল সেটা আমি সবার আগে বলে ফেলেছি। ব্যাপার না, পুরোটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। নৈশির কথা শুনতে শুনতে ক্রমশ চোয়াল শক্ত হয়ে আসছিল সার্জিমের। নৈশির থেকে পুরো ব্যাপারটা শোনার পরেও কিছুতেই বিশ্বাস করতে পারছিল না ও। নিজের কাছের মানুষগুলোর সম্পর্কে এমন কথা কেই বা বিশ্বাস করবে? নৈশি অবশ্য প্রমাণ হাতেই রেখেছে। নিজের মতো করে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে মোবাইলে ভিডিও ফোল্ডার বের করে সার্জিমের দিকে এগিয়ে দিল। এই ভিডিওতে আপনাকে দেখাতে আমি প্রচণ্ড সংকোচ আর লজ্জিত বোধ করছি, কিন্তু আমি নিরুপায়। আমি জানি শুধু আমার মুখের কথা কেউ এই সত্যটা বিশ্বাস করবে না, তাই বাধ্য হয়ে এই প্রমাণটা রাখতে হয়েছিল আমায়। বিশ্বাস করুন। সার্জিম হাত বাড়িয়ে যখন নৈশির মোবাইলটা নিল তখনও ওর চোখে অবিশ্বাস। ভিডিও প্লে করে কয়েক সেকেন্ডের মধ্যেই পাওয়ার বাটন চেপে মোবাইলের আলো নিভিয়ে দিল সার্জিম।
দুজনেই বোবা হয়ে বসে থাকলো অনেকটা সময়। এতগুলো বছরে নিজের সবচেয়ে কাছের বন্ধুটির এরকম কুৎসিত চরিত্রের কথা জানতেই পারেনি ও কখনো। আর রুবিনা ভাবি, সে তো বয়সেও ওদের চেয়ে অনেকটা বড়। সার্জিম নীরব থাকায় নৈশিকেই কথা বলতে হলো আবার। সার্জিম ভাই, আপনি কি ভিডিওটা করায় আমাকে খারাপ ভাবছেন? বিশ্বাস করুন, শুধু নোংরা ওই মানুষ দুটোর মুখোশ খুলতেই আমায় এটা করতে হয়েছে। সার্জিম বলল, আমি তোমাকে বিশ্বাস করছি না ঐশী। যেহেতু আন্দালিব ভাইয়ের প্রতি আমার কখনো অনুভূতি জন্মায়নি, তাই সে জাহান্নামে গেলেও আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি শুধু রায়হান ভাইয়ের কথা ভাবছি। এতদিনে যতটা চিনেছি আর দেখেছি, রুবিনা ভাবিকে তিনি পাগলের মতো ভালোবাসেন। যে স্ত্রীর জন্য তিনি এতটা স্যাক্রিফাইস করেছেন, সে কিনা দিনের পর দিন ধোঁকা দিয়ে গিয়েছে তাকে। আমি চাই রুবিনা ভাবি তার এই বিশ্বাসঘাতকতার উচিত শাস্তি পাক। সে তো পাবে, তবে আন্তালিপকেও আমি ছাড়বো না। একটা চরিত্রহীন লম্পট এত নোংরা স্বভাবের হয়ে তোমাকেও প্রস্তাব দেওয়ার সাহস পায় কি করে? তোমার পুরো লাইফটা স্পয়েল হয়েছে তোর সাথে বিয়ে হলে। সার্জিম আপন মনে বলেই চলেছে। ওর প্রতি সার্জিমের এই পজিটিভনেস খুব ভালো লাগলো নৈশির। ও বলল, ওকে, দুজনকেই না হয় শাস্তি দেওয়া যাবে। তার আগে আমার প্রশ্নের জবাব দিন। প্রশ্নটা অনেকক্ষণ আগে করলেও উত্তরটা কিন্তু এখনো পাইনি। সার্জিম হেসে ফেলল। এর মধ্যে হঠাৎ বিয়ের প্রসঙ্গ এলো কেন? আন্দালিব ভাইকে উচিত শিক্ষা দেওয়ার এর চেয়ে ভালো কোনো উপায় মাথায় আসছে না। শুধু আন্তালিপকে শিক্ষা দিতে আমাকে বিয়ে করতে চাইছ? এটাও একটা কারণ, তবে গৌণ, মুখ্য আরও কারণ আছে। কি সেগুলো? সেগুলো সব বলবো আমি, তবে এখন নয়। যদি সত্যি আপনার সাথে আমার বিয়েটা হয় তাহলে বলবো। এই যে বারবার বিয়ের কথা বলছো, আনিসি লাগছে না? আমি যদি রিজেক্ট করে দেই? মনে হয় সেটা আপনি করবেন না। পছন্দের মানুষটিকে বিয়ে না করতে চাওয়ার তো কোনো কারণ নেই। তোমার হঠাৎ এমন কেন মনে হলো যে আমি তোমাকে পছন্দ করি? তাছাড়া আন্দালিব তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তুমিও নিমরাজে ছিলে। তারপর ওর সম্পর্কে এত নোংরা একটা সত্যি সামনে এলো তোমার। এরপরে এত জলদি আরেকজন পুরুষকে বিশ্বাস করছো কিভাবে? যদিও আমিও ওর মতোই খারাপ হই। আপনি আমায় পছন্দ করেন, এটা আমার ধারণা নয়। আমি আপনার নিজের মুখ থেকেই স্বীকারোক্তি পেয়েছি। আগেই বলে রাখি, আড়ি পাতার অভ্যাস আমার কোনো কালেই ছিল না। কিন্তু কিছুদিন আগে একদিন রাতে হঠাৎ খালামণির প্রেশার ফল করলো। তার ঠিক পরের দিন দুপুরে ঘুমাচ্ছিল বাসায় সবাই। হঠাৎ করে কলিং বেলের শব্দ। দরজা খুলতে বের হয়েছিলাম আমি রুম থেকে। বসার ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখলাম আপনি আন্দালিব ভাইয়ের সাথে কথা বলছেন। সেদিন আন্দালিব ভাইয়ের সাথে আপনার কথোপকথন সবই শুনেছিলাম আমি। নিজে আমাকে পছন্দ করা সত্ত্বেও পথ ছেড়ে দিয়েছিলেন, এবং সেটা শুধুই আমার জন্য। আমি যেন সংকোচ কিংবা হীনমন্যতায় না ভুগি, যেন আন্দালিব ভাইকে পছন্দ হয়ে গেলেও আপনার কথা ভেবে আবার বিব্রত না হতে হয় আমায়, যেন আপনার পরিবারের সাথে দূরত্ব বাড়িয়ে আমি একা না হয়ে যাই। সেদিন আরও একটা ব্যাপার আমি দেখেছিলাম। শান্ত স্বরে আন্দালিব ভাইকে এক প্রকার থ্রেট করেছিলেন আপনি, আমার সাথে যেন কখনো কোনো বিশ্বাসঘাতকতা না করে, কিংবা আমায় যেন কখনো হার্ট না করে। একটা মানুষ আমার কথা এত ভাবে, আড়ালে থেকেও আমার এতটা কেয়ার করে, আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়, এরকম একটা মানুষকে হাতছাড়া করার মতো বোকামো আমি কিভাবে করি বলুন তো? আর রইল আন্দালিব ভাইয়ের কথা, একজন চরিত্রহীন পুরুষ দিয়ে তো আর আমি পৃথিবীর সব পুরুষকে বিচার করতে পারি না, তাই না? আন্দালিব ভাইয়ের মতো চরিত্রহীন যেমন আমি দেখেছি, তেমনি আমার বাবার মতো মহৎ চরিত্রের একজন পুরুষকেও আমি দেখেছি ছোটবেলা থেকে। কি গভীর ভালোবাসার যত্নে সে আগলে রাখতো আমার মাকে। তাই শুধু একজনকে দিয়ে আমি সবাইকে বিচার করতে পারি না। বাই দ্য ওয়ে, আন্দালিব ভাইকে বিয়ের ব্যাপারে আমি যে নিমরাজি ছিলাম, এটা আপনি কি করে জানলেন? এবার বলতে শুরু করলো সার্জিম। একদিন সন্ধ্যায় মায়ের রুমে যাচ্ছিলাম তার সাথে কথা বলার জন্য, কিন্তু ঢুকতে যাওয়ার আগেই রুমের মধ্যে তোমার গলার আওয়াজ পেলাম। আগে বলে রাখে, আড়িপাতার অভ্যাস আমার কোনো কালেই ছিল না। এতটুকু শুনেই হেসে ফেলল নৈশি। ওর কথায় আবার ওকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তবে সার্জিম বলে যেতে থাকলো। সেদিন মায়ের সাথে তোমার আলাপ শুনেছিলাম কিছুটা। আন্দালিবের প্রস্তাবটা নিয়ে তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলে। সম্ভবত ওর প্রতি আগে থেকে একটা সন্দেহ তৈরি হয়েছিল তোমার মনে। ওখান থেকে জানলাম ব্যাপারটা। সার্জিমের কথাটুকু শুনে নৈশি উঠে দাঁড়িয়ে বলল, অনেক কথা হলো আজ, অনেক অজানাও জানলাম, শুধু একটা প্রশ্নের উত্তর পাওয়া হলো না। এই প্রশ্নটা আবার করতে আমার আত্মসম্মানে লাগছে। যাই হোক,
আন্দালিবের চ্যাপ্টার যেহেতু ক্লোজ, এদিকে বিয়ের বয়সও হয়ে গেছে, তাই দেরি করে আর লাভ নেই। কালী পত্রিকায় পাত্র চেয়ে একটা বিজ্ঞাপন দিয়ে দিই, কি বলেন? হাতের স্মার্টফোনের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল নৈশি। সার্জিম ডাকলো ওকে। নৈশি, নৈশি চোখ তুলে তাকালো। হাসছে সার্জিম। নৈশির হঠাৎ কি জানি একটা হলো। কয়েকদিন আগে আফরোজা বেগমের সাথে সার্জিমের ভিডিও কলের কথোপকথন মনে পড়ে গেল। সার্জিম হাসলে আফরোজা অন্যদিকে চোখ সরিয়ে নেন, নজর লাগার ভয়ে। নৈশির মনে হলো তিনি আসলে ভুল কিছু বলেননি। এই শব্দহীন হাসি শত রমণীর হৃদয়ে ঝড় তুলতে যথেষ্ট। সার্জিমের গায়ের রং ধবধবে ফর্সা নয়, আন্দালিবের মতো কেমন একটা তামাটে বর্ণের উর্তক। তাতেও কি সুদর্শন লাগছে মানুষটাকে। তুখুর ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট হয়ে ফুটে আছে চেহারায়। আপাত দৃষ্টিতে তাই আন্দালিবকে চোখ ধাঁধানো সুন্দর মনে হলেও সার্জিমের হাসির কাছে আন্দালিবের ডাহা ফেল করে যাবে। সামনে হীরা ছিল, অথচ এতদিন কিনা কাজের টুকরোকে নিয়ে ভেবেছে নৈশে। সার্জিম মুখে হাসি ধরে রেখেই বলল, এখন রাত 12:21। মঙ্গলবার শেষ হয়ে বুধবার পড়েছে কিছুক্ষণ আগে। মাঝে শুধু আরেকটা দিন সময় দাও আমাকে। যত দূর সম্ভব গুছিয়ে নেই সব। আগামী শুক্রবার এমন সময় আমাদের সম্পর্কটা নতুন একটা নাম পাবে ইনশাআল্লাহ। সেদিন না হয় সবাইকে নিয়ে আমরা সেলিব্রেট করব। বিশেষ করে আন্তলিপকে তো দাওয়াত না করলেই নয়। নৈশি অনুভব করলো হঠাৎ করে ওর লজ্জা লজ্জা লাগছে। আশ্চর্য, এইমাত্র সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়ার সময়ও তো এমন লাগেনি, অথচ সার্জিম যখন সহজ স্বীকারোক্তি দিল তখন এত লজ্জা কোথা থেকে আসছে। নৈশি আর তাকিয়ে থাকতে পারল না সার্জিমের মুখের দিকে। মাথা নিচু করে হ্যাবোধক মাথা নেড়ে নিচের রুমের দিকে রওনা দিল। খুব ছোট্ট ঘরোয়া আয়োজনেই বিয়েটা হবে, তবুও পুরো বাড়ি জুড়ে উৎসবের আমেজ। উপস্থিত সব সদস্যরাই ব্যস্ত কম বেশি। লোক দেখানো আনুষ্ঠানিকতা সার্জিমের কখনোই পছন্দ ছিল না খুব একটা, তাই স্বল্প পরিসরে নিজেদের একেবারে নিকট আত্মীয়দের নিয়ে আয়োজন করা হয়েছে। যে টাকাটা দিয়ে অযথা জাঁকজমক করা হবে সেই টাকাটা বরং কোনো এতিমখানায় দিয়ে দিলে কাজে লাগবে, এমনটাই সার্জিমের ইচ্ছে। আফরোজা বেগম প্রথমে অমত করেছিলেন ছেলের কথায়। যতই হোক বাড়ির বড় ছেলের বিয়ে, তাছাড়া নৈশিরও তো একটা শখ আহ্লাদ আছে। আফরোজা বেগম প্রথমে অমত করেছিলেন ছেলের কথায়। যতই হোক বাড়ির বড় ছেলের বিয়ে, তাছাড়া নৈশিরও তো একটা শখ আহ্লাদ আছে। কিন্তু সার্জিমের ইচ্ছের কথা জানার পর নৈশি অমত তো করলই না, বরং প্রচণ্ড খুশি হলো। আরেকবার আল্লাহর কাছেও শুক্রিয়া জানালো এরকম সুন্দর মনের একটা মানুষকে ওর সাথে মিলিয়ে দেওয়ার জন্য। আন্দালিবকে আগে কিছু জানাতে বারণ করেছিল নৈশি। তাকে শুধু জানানো হয়েছিল সার্জিমদের বাসায় রাতে দাওয়াত। অফিসিয়াল কিছু কাজের চাপ থাকায় ওর যেতে খানিকটা দেরি হলো। সন্ধ্যার পরই নায়কের মতো সেজে গুজে সার্জিমদের বাসায় উপস্থিত হলো সে। সবচেয়ে বড় চমকটা পেল সে বাসায় ঢোকার আগে সিঁড়ির সামনে। রাইহান এগিয়ে এসে বলল, কি ব্যাপার হ্যাঁ? বেস্ট ফ্রেন্ডের বিয়ে, অথচ তোমার কোনো খোঁজই নেই। এত দেরি করলে চলে? কার বিয়ে? সার্জিমের? সে কি, তুমি জানো না? বাদ মাগরিবই তো হয়ে গেল বিয়েটা। এখন নতুন বর বউকে পাশাপাশি বসিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে। যাও গিয়ে দেখে আসো। আন্দালিব ছুটে গেল বসার ঘরে। প্রথমে যে দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল সেটা দেখার পর ওর পৃথিবীটা তুলছিল। সার্জিম নৈশির কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলছে আর নৈশি লাজুক হাসছে। সার্জিম ওকে দেখে বলল, আন্দালিব, এসছিস? এত লেট কেন করলে? তোকে তো বলেছিলাম বিকেলে চলে আসতে। সব রকম পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়া আন্দালিবও আজ খেয়ে হারিয়ে ফেলল। সার্জিমের কথার প্রত্যুত্তরে ফ্যালফাল করে তাকিয়ে থাকলো শুধু। পরক্ষণেই তার চোখ গেল নৈশির দিকে। লাল টকটকে বেনারসিতে কি অপূর্ব লাগছে ওকে। ফর্সা মেহেদিরাঙা দুখানা হাত প্রমাণ দিচ্ছে সে নববধূ। খুব সাধারণ সাজসজ্জা, তারপরেও আজ এই আসরে এক টুকরো চাঁদের মতো উজ্জ্বল আলোয় দীপ্তিমান হয়ে আছে নৈশি। নৈশি সেজেছে, তবে সেটা শুধু সার্জিমের জন্য। আজকের রাতে নিচের এই সবটুকু সৌন্দর্য সে উৎসর্গ করবে সার্জিমকে। অথচ এরকম একটা রাত ওর সাথে থাকার কথা ছিল নৈশির। এই যে নৈশির সাধারণ অথচ বিধ্বংসী সাজ, এই নতুন এক নৈশিকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে ওর সবটুকু আর্দ্রতা শুষে নিতে ইচ্ছে করছিল আন্দালিবের। কিন্তু সেটা আর সম্ভব না।
আন্দালিবের ইচ্ছে হলো সব ভেঙে চুরে আজকের এই সব আয়োজন নস্যাৎ করে দিতে। পা থেকে মাথা অবধি ক্রোধ আর প্রতিহিংসা নিয়ে জলজলে দুটো চোখে শুধু ওদের দুজনকে দেখতে থাকলো আন্দালিব। সার্জিমও অন্ধ নয়। আন্দালিব যে ওই নোংরা দৃষ্টি দিয়ে এখনও নৈশিকে গেলে খেতে চাইছে সেটা ওর তাকানোর ভঙ্গি দেখেই বুঝে গেল। নৈশিও আজ করতে পারলো ব্যাপারটা। কিশোরী বধূর মতো লাজুক আচরণ ওর নেচারের সাথে যায় না। সহজভাবে নৈশি বলল,